আমাদের আজকের গন্তব্য দীঘা। অবশেষে কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেস ঢুকলো রূপনারায়ণ নদীর ওপর থেকে। এখন আমরা যাচ্ছি দীঘা, বাঙালির প্রাণের ডেস্টিনেশন, যেখানে যেতে গেলে না চাই পকেট ভারী আর না কোনো বিশেষ সময়। বছরের যে কোনো দিন যে কোনো সময় চাইলে একবার ঢু মারা যেতেই পারে দীঘা। যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম, কারণ জীবনে প্রথমবার এটা আমার হতে চলেছে দীঘা সফর, তাও আবার হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে জার্নি করে। সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গেলাম L238 বাসে করে হাওড়া স্টেশন। সকালের হাওড়া স্টেশন একটু আলাদাই থাকে। যেহেতু প্রথমবার দীঘা যাচ্ছি তাই অনেকটা এক্সাইটেড ছিলাম। এই ভিডিওটিতে হাওড়া থেকে কিভাবে আমি এক্সপ্রেস ট্রেন চেপে দীঘা পৌঁছালাম তার একটি ছোট্ট অভিজ্ঞতা দেব। শুভ সকাল। আজ সকালবেলাটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আজ সকাল সকাল হাওড়া স্টেশনে আসার কারণ, আমার গন্তব্য আজকে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘাতে, যেখানে বাঙালি প্রতি সপ্তাহে মোটামুটি যায়। ঠিক আছে, সেই দীঘাতেই আমি যাচ্ছি এবং আমি প্রথমবার যাচ্ছি। প্রথমবার দীঘা যাওয়ার যে মজাটা, সেটা ঠিক কেমন হতে চলেছে সেটা তো আমি শেয়ার করবই। আর আজকে যাচ্ছি যেখানে, মানে দীঘাতে যেই ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। এই পাহাড়িয়া এক্সপ্রেস করে যাব। 7:50 গাড়ি রয়েছে, আর যেটা পৌঁছাবে হচ্ছে 11:55। আর হাওড়া স্টেশনের ওপরের যে অংশটা, এখান থেকে কিন্তু নিচের এই পোর্শনটা দেখতে ঠিক এমনটা লাগছে। এখন সূর্য সবেমাত্র উঠেছে, এই জায়গাটা মেঘলা ওয়েদার, কিছুটা কুয়াশা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই সময়টাতে। যেহেতু আমার প্রথমবার দীঘা যাওয়া, এবার আমি যেভাবে যাচ্ছি, মানে ট্রেনের তো টিকিট আমি রিজার্ভেশন করিনি, জেনারেলে যাচ্ছি। জেনারেলে পাহাড়িয়া এক্সপ্রেস করে যাব। 75 রুপিস জেনারেলে এখান থেকে সরাসরি দীঘা। এই দীঘাতে পৌঁছে যাব যখন তখন টিকিট পাওয়া যায় জেনারেলে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7:15, আর হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারের লাইনটা ঠিক এরকমটা। এই হচ্ছে টিকিট। আমরা দুজনে যাচ্ছি, তাই জন্য 150 টাকা নিয়েছে। 7:50 গাড়ি, এই মুহূর্তে 7:45 বাজে। এখন অবধি কিন্তু বোর্ডে কোনো রকম গাড়ি এখানে উল্লেখ নেই। না দেখানোর কারণটা এখন জানতে পারলাম, সেটা হচ্ছে ট্রেন 2 ঘন্টা লেটে আছে। 2 ঘন্টা এবারে হাওড়া স্টেশনে বসে থাকতে হবে। 7:54 বাজে, এখন দেখাচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস 10:50, মানে 3 ঘন্টা লেট আছে। 2 ঘন্টা নয়, 3 ঘন্টা লেট। এবার এরকম যখন পজিশন হবে, যখন লেট থাকবে, তখন আপনারা কি করবেন? ওয়েটিং রুম আছে, সেই ওয়েটিং রুমে থাকতে পারেন বা আশেপাশটা ঘুরতে পারেন। মানে যদি নাও ঘোরেন তাহলে হাওড়া স্টেশনের মধ্যে যে ওয়েটিং রুম আছে সেখানে থাকতে পারেন। এই হচ্ছে ওয়েটিং রুম, যদিও এটা এসি আপার ক্লাস ওয়েটিং রুম। আপনারা চাইলে নিউ কমপ্লেক্সেও থাকতে পারেন, ওখানেও ওয়েটিং রুম রয়েছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম কিছু তো খাওয়া হয়নি, তাই জন্যই এখানে আসা, একদম ফুড প্লাজার মধ্যেই। তো ইডলি, তারপরে সাম্বার আর একটা গোলাপ জামুন, এটা মিলে হচ্ছে 50 টাকা। এটাই এখন পেটে চালান করতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এখন দিয়েছে 15722 পাহাড়িয়া এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে 11:15-তে গাড়ি। আর 19 নম্বর মানে হচ্ছে আবার নিউ কমপ্লেক্সে। এতক্ষণ ছিলাম পুরনো কমপ্লেক্সে, এবার নতুনটাতে আবার যেতে হবে। 3 থেকে 3.5 ঘন্টা মোটামুটি হতে চললো। অবশেষে কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেস ঢুকলো। এখন ঘড়িতে সময় ঠিক 11:30 বাজতে যায়। ট্রেন যখন এত লেটে পৌঁছালো, নিশ্চয়ই এখানে কিছুক্ষণ আবার দাঁড়াবে, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে ছাড়বে। মানে যখন আর কি ট্রেন লেটে পৌঁছায়, এই সমস্যাগুলো তো হয়েই থাকে, অনেকক্ষণ বসে থাকতে হয়। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। চলো ভিতরে যাওয়া যাক। মানে এতক্ষণ অপেক্ষার পর তারপর কিন্তু এখানে
সিট পাওয়া, মানে গেছে আর কি সিট পাওয়া। আর এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক এরকমটা থাকে, মানে উপরের এরকমটা থাকে এবং এখানটা এরকম থাকে, মানে যেহেতু জেনারেল, আমি জেনারেলে যেহেতু যাচ্ছি। তবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই মানে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট একদম ফাঁকা, মানে স্লিপারে তো বেশি ভিড় রয়েছে, কিন্তু জেনারেলের এই দুটো মোটামুটি ফাঁকাই রয়েছে। এবার দেখিয়ে দিই একটুখানি বাথরুমটা ঠিক কেমনটা রয়েছে। এই হচ্ছে তোমার বাথরুমের অবস্থা, যেহেতু একদম এরকম ধরনের ট্রেন, তো এরকম ধরনের ট্রেনে কিন্তু বাথরুম এর থেকে আর বেশি কি আশা করা যায়। এগুলো অ্যাকচুয়ালি আমরা যারা যাতায়াত করি তাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো জল তো পড়ছেই আপাতত, এই ঠিক আছে। আর যদি আমি এদিকটা দেখি তবে এদিকটা কিন্তু ঠিক এমনটা রয়েছে, এদিকেও মোটামুটি জল পড়ছে, আর বাইরেটাও জল পড়ছে। এবার দেখার বিষয় কটায় গাড়ি এখান থেকে ছাড়ে। 11:15 বাজে, এখন সবেমাত্র হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এবার পৌঁছাবে দীঘাতে মোটামুটি তোমার ওটা যদি তোমার 7:50 আর হচ্ছে 11:55, তো মানে 7টা 8 9 10 11 4 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে, পৌঁছাতে। পাহাড়িয়া এক্সপ্রেস সম্পর্কে যদি তোমাদেরকে বলি, এটা সপ্তাহে একদিনই চলে, শুধুমাত্র শনিবার চলে 7:50। এবার যদি এরকম লেট করে তাহলে তো সবারই সমস্যা। মানে আজকে যেরকমটা লেট করলো 4 ঘন্টা 3.5 ঘন্টা মতো লেট রয়েছে। হাওড়া থেকে দীঘার মধ্যে 6খানা স্টেশন পড়ে, তার মধ্যে প্রথম স্টেশন সাঁতরাগাছি, সেটা ছাড়লো। যেহেতু নির্দিষ্ট সময়ের অনেকটা পরে ট্রেন ছাড়লো, তাই এনার্জিও অনেকটা লস হলো। যে ভাবনাগুলো বাড়ি থেকে ভেবে এসেছিলাম সেগুলো কিছুটা ক্ষীণ হতে লাগলো। ট্রেন ছাড়ার পরই বাইরের দৃশ্য অনুভব করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। একের পর এক নাম না জানা স্টেশন আসছে, আর সেগুলো দেখার পর একটা আলাদাই মজা হতে থাকে। সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া, যেখানে দাঁড়াবে। চলে এসছে উলুবেড়িয়া, আর এই উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB। যেহেতু হাওড়া একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই উলুবেড়িয়া যেহেতু হাওড়ার মধ্যেই পড়ে, আর উলুবেড়িয়াতে বেল্ট শিল্প কিন্তু বিখ্যাত। গাড়ি অলরেডি স্লো হয়ে গেছে, কারণ পরবর্তী স্টেশন ঢুকছে বাগনানের কোড হচ্ছে BZN। বাগনানে আমি কয়েকদিন আগে এসেছিলাম বেনাপুর চর, একটা মানে ভালো পিকনিক স্পট। আর এই বাগনান তোমার দক্ষিণ পূর্ব রেলের মধ্যে ব্যস্ততম যে কটা স্টেশন তার মধ্যে কিন্তু অন্যতম একটা। আর এই হচ্ছে তোমার স্লিপার কোচের যে অ্যারেঞ্জমেন্টটা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সেটা ঠিক এইরকমটা। কোলাঘাট ঢুকছে, কিন্তু কোলাঘাট তো দাঁড়াবে না, মানে কোনো হল্ট নেই। কিন্তু এই যে মানে এই নদী সবসময়ের জন্য দেখতে দারুণ লাগে, এখানে অসাধারণ লাগছে। রূপনারায়ণ নদীর ওপর থেকে এখন আমরা যাচ্ছি, কি দারুণ লাগছে না? যাদের ট্রেন জার্নি ভালো লাগবে, ওই দিক থেকে আরেকটা ট্রেন যাচ্ছে, পাস হচ্ছে আরো একটা ট্রেন। যাদের ট্রেন জার্নি ভালো লাগে তাদের জন্য কিন্তু বেশ সুন্দর লাগবে। এই মেচেদা ক্রস করলেই মেদিনীপুর খাল ওখানে লেখা রয়েছে, আমি দেখছিলাম। আর তারপরেই ঠিক এইখানে কোনো একটা কারখানা রয়েছে, এটা সম্ভবত রামকো সিমেন্ট। আচ্ছা, রামকো সিমেন্টের কারখানা। এই কাকুর সাথে আলাপ হলো আমার, কাকুর সাথে অনেক গল্প করছিলাম আমি। তো এই সিমেন্টের এখানে যে কারখানা রয়েছে, এখান থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এইরকম বড় আকৃতির কারখানাগুলো এই দিকের এই সাইডগুলোতে রয়েছে। চলে আসলো মেচেদা, পরবর্তী স্টেশন। মেচেদার কোড হচ্ছে MCA। মেচেদা সম্পর্কে যতটুকু আমি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে মেচেদা থেকেও কিন্তু দীঘা যাওয়া যায় লোকাল ট্রেনে। মানে এখানে মানে যে ট্রেনটা হাওড়া থেকে আসে লোকাল ট্রেনে, যদি কেউ দীঘা গিয়ে থাকো তাহলে মেচেদার মানে এখানে সেই ট্রেনটাই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে, তারপর চলে যাবে দীঘাতে। আর মেচেদা
তোমার পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, এখান থেকেই প্রবেশটা শুরু হচ্ছে। এখানে অনেক এক্সপ্রেস ট্রেন পণ্য বিনিময়ের জন্য দাঁড়ায়। এই স্টেশনটাও বেশ বড়, অনেকটা বড়। আমি কখনো এই স্টেশনে মানে নিজে থেকে এখানে দাঁড়াইনি, এই ফার্স্ট টাইম এখানে আসলাম। গেছি খিরাইতে যখন গেছি, বা মানে এই স্টেশন হয়েই যেতে হয় যেহেতু। গাড়িটা কিভাবে ধনুকের মতো বেঁকে যাচ্ছে দেখো, একদম বেঁকে গেছে। কিন্তু পরের স্টেশন তমলুক। তমলুকের কোড হচ্ছে TMZ। এই তমলুকের দুটো স্টেশন, একটা তমলুক জংশন আর একটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী। পূর্ব মেদিনীপুর শহরের সদর দপ্তর হচ্ছে এই তমলুক। আর তমলুকের সম্পর্কে যদি আমি বলি, তমলুকে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরা, তারা কিন্তু এখানকারই মানুষ ছিলেন। এই তমলুকের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তমলুক রাজবাড়ি, যেটা এখান থেকেই অনেকে গিয়ে থাকেন। ছোটোবেলা থেকেই ভূগোল আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। আর যখন এই তমলুকের নাম জেনেছিলাম ভূগোল পড়তে গিয়ে, তখন ভেবেছিলাম কোনো একদিন যাবো হয়তো, কিন্তু সেটা অনেকটাই হয়তো লেটে। জীবনের প্রথমবার দীঘা আমি যাচ্ছি যেহেতু, তাই সেহেতু এইখানে এই রুটে তমলুক পড়লো, সেটা দেখলাম। দীঘার ঠিক আগের স্টেশন হচ্ছে কাঁথি। আর কাঁথির যে কোড সেটা হচ্ছে KATI। এটা কলকাতা থেকে 160 কিলোমিটার। এখান থেকে দীঘা হচ্ছে 31 কিলোমিটার দূরে অবস্থিত। এই কাঁথিতে কিন্তু অনেক মানুষজন নামলো। কাঁথিকে আমরা কন্টাই নামে চিনে থাকি, কন্টাই নামে পরিচিত কাঁথি। আর কাঁথি আর দীঘার মাঝখানে ছোট ছোট 6খানা স্টেশন রয়েছে, যদিও এই এক্সপ্রেস ট্রেনে কিন্তু দাঁড়াবে না, সোজা এবারে দীঘা ডেস্টিনেশনের একদম কাছাকাছি চলে এসেছি। আর অবশেষে ঢুকছে শেষ স্টেশন, আমাদের আজকের গন্তব্য দীঘা। আর মোটামুটি দীঘা ঢুকতে সময় নিল 3.5 ঘন্টা মতো। দীঘার কোড হচ্ছে DGHA। আর দীঘা প্ল্যাটফর্ম থেকে একদম দেখা যাচ্ছে নবনির্মিত, এখনও নির্মীয়মান আর কি, ওই জগন্নাথ মন্দির। মানে দীঘার প্ল্যাটফর্মটা কিন্তু এই মুহূর্তে একদম ফাঁকা। এই ট্রেনে যত প্যাসেঞ্জার আছে সকলেই কিন্তু নেমে যাবেন ইতিমধ্যেই দীঘাতে। তারপর দীঘাতে তারা বিভিন্ন জায়গায় আর কি ঘুরবেন। বেশ ভাল লাগছে। কিন্তু আমি প্রথমবার যেহেতু আসলাম, তাই এই দীঘার যে ফিলটা সেটা নিচ্ছি। আমার তো দারুণ লাগছে। ট্রেন এসে থামলো সবেমাত্র, এবারে সব ফাঁকা হয়ে যাবে একদম। ওই দেখা যাচ্ছে স্টেশন থেকে নেমে সোজা এই রাস্তা দিয়েই একদম সোজা গেলেই হচ্ছে সি বিচ। সমুদ্র সৈকতের একদম পাশেই এই রাস্তার বরাবর পুরো অনেক এরকম হোটেল রয়েছে। যেই হোটেলে তোমাদের ইচ্ছা সেখানেই তোমরা থাকতে পারো। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে সমস্ত পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, টয়লেটসও অ্যাভেলেবেল। একদম সমুদ্রের ধার বরাবর এই রাস্তাটাতে অনেক এখানে দোকান রয়েছে, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ডাব, তারপর এই ধরনের কিছু দোকান টোকান সব রয়েছে। চলে আসলাম সি বিচে, 3:30 বাজে। একটু দেখাই, দেখো প্রচুর মানুষজনের ভিড় এই মুহূর্তে, প্রচুর মানুষজনের ভিড়। আজকে 27 তারিখ, 27শে জানুয়ারি, আজকে এরকমটা ভিড় রয়েছে। এদিকে সব এই বড় বড় যে পাথরগুলো, সেই পাথরগুলো রয়েছে। এবং যতদূর আমি দেখতে পাচ্ছি
প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ, কচি কাঁচা থেকে শুরু করে সকলে রয়েছেন। আপনারা অনেকবারই দীঘা গিয়েছেন বা দীঘা যাওয়ার প্ল্যান করছেন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমার এই দীঘা সফর ছিল। 2024-এ দীঘা যাওয়ার যদি প্ল্যান করে থাকেন তাহলে কিভাবে এক্সপ্রেস ট্রেনে পৌঁছাবেন দীঘা তার একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো সফরে। ততক্ষণের জন্য দীঘার এই সুন্দর সমুদ্র সৈকত থেকে বিদায় জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঙালির সপ্তাহান্তের ডেস্টিনেশন দীঘা, সেখানে কিভাবে আমি আসলাম পাহাড়িয়া এক্সপ্রেসে চড়ে 75 টাকায় একদম জেনারেলে উঠে, আর একদম ফাঁকা ট্রেন ছিল, সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার যেহেতু প্রথমবার আসা দীঘাতে, তাই আমার যে এক্সাইটমেন্টটা সেটা অনেকটাই ছিল আর কি। এবার দীঘাতে আমি তো ঘুরবো, ঠিক আছে, কোথায় কোথায় ঘুরছি কী করছি সেটা তোমরা দেখতে পারবে এর পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগ আবারও আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তার রিপ্লাই তোমাদেরকে দেবো। পরবর্তী ব্লগ আবারও আসছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।